দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন। আমি মুক্তাদির রশিদ, আপনাদের সঙ্গে আছি রোমিও স্পিক নিয়ে। আজকে কথা বলবো মূলত আমাদের এই স্মরণকালের মানে সবচাইতে ভয়ঙ্কর এবং বলা চলে যে বিভৎস যে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেই ঘটনাকে ঘিরে এবং সেই ঘটনার পরে কিভাবে তারা পোস্ট ডিজাস্টার ম্যানেজমেন্টটা হয়েছে তা নিয়ে আমার কিছুটা সমালোচনা, কিছুটা আলোচনা আপনাদের সঙ্গে। আমি প্রথমে আজকে 3 ভাগে ভাগ করি। প্রথমে আমি বলবো পাইলট বা বৈমানিকের যে ঘটনাটা আমি উইটনেসদের কাছ থেকে পেয়েছি সেইটি। দ্বিতীয়টি হচ্ছে যে কিভাবে ওই সময় মিডিয়া বা অন্যদেরকে হ্যান্ডেল করা যেতে পারত, এবং তৃতীয় যে বিষয়টা বলবো যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন যেটা চলছে সেইটাকে কাউন্টার করার জন্য সরকার বা ভবিষ্যতে কেউ কীভাবে কাজ করতে পারতো, সেই 3টে বিষয়। এই 3টে বিষয় নিয়ে আমি মূলত কথা বলবো। দর্শক, প্রথমে শুরু করা যাক। আমাদের যে পাইলট নিহত হয়েছেন, আমি তার বিষয়ে কথা বলি। শুধু পাইলট না, পাইলট সহ অনেক কোমলমতি ছাত্রছাত্রী, একেবারে শিশু, তাদের মৃত্যু আমাদের সবাইকে আবেগতাড়িত করেছে। আমরা কেউই এটা হয়তো মেনে নিতে পারছি না, অনেকেই হয়তো ঘুমাতে পারছি না। কিন্তু আমি যে মানুষ হয়তো শত শত লাশ গুনেছি, এর আগে কাউন্ট করেছি, পোড়া লাশ, বিধ্বস্ত লাশ, মাটির ধ্বংসস্তূপ থেকে উঠে আসা লাশ। তো আমার কাছে বিষয়টা আসলে অনেক বেশি প্র্যাকটিক্যাল। তবুও আমি আমার মানুষ হিসেবে তো আমার অনুভূতি আছে, সেই জায়গা থেকে আমারও কষ্ট লাগছে। আমার যে জায়গাটা থেকে যে বিষয়টা উপলব্ধি হয়েছে, আপনারা জানেন যে এখানে একটা বড় বিষয় হয়েছে, যে যেটা নিয়ে আমি একটা রিপোর্টও করেছি, যে আমরা এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের যে বয়ান পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে প্লেনটা 1:01টার দিকে সেদিন মানে 21 তারিখে বিধ্বস্ত হয়, এবং বিধ্বস্ত হবার পর পাইলট ইজেক্ট করেছেন। ইজেক্ট করার পরে তার যে পাইলটের যে সিট, অর্থাৎ যে এখানে ককপিটে যে সিটে যে বসে, সেই সিটটা সেপারেটেড হয়নি, প্যারাসুটটা এক জায়গায় পড়ে, এবং সে যেই বিল্ডিংটাতে প্লেনটা গিয়ে আছড়ে পড়ে বা বিস্ফোরণ হয়, বিধ্বস্ত হয়, সেই বিল্ডিংয়ের আগে আর একটা বিল্ডিং আছে, লাইক ধরেন 50 ইয়ার্ড দূরে। সেই বিল্ডিংয়ে একটা রুমের ভেতরে এই পাইলট পড়ে যান, এবং পাইলট পড়ে যাওয়ার পরে 45 মিনিটের অধিক সময় তিনি অবচেতন অবস্থায়, রক্তাক্ত অবস্থায় সেখানে আবদ্ধ থাকেন বা এখানে আটকে থাকেন। তারপরে এক সময় প্যারাসুট দেখে পাইলটকে শনাক্ত করা হয়, এবং সেখান থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। এখানে দেখার বিষয়টা হচ্ছে যে পোস্ট এবং প্রত্যক্ষদর্শীরা বলছে যে পাশেই যে আর্মি ক্যাম্প ছিল, সেখান থেকে খুব দ্রুত এখানে সেনাবাহিনীর সদস্যরা আসেন, পুলিশ আসে, এবং 20 মিনিটের ভেতরে ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডও চলে আসে। যে বিষয়টা আমাদের জন্য কনসার্নিং সেটা হচ্ছে যে এই যে 45 মিনিট একজন পাইলট বা একজন বৈমানিক যে এই অবস্থায় ছিল, সেটা কি মানে তার জন্য মানে তাকে আগে স্পট করে তাকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল কি না। আমরা প্রত্যক্ষদর্শীর মুখে শুনি আসলে ঘটনা কী ছিল। যিনি বর্ণনা দিচ্ছেন তিনি বেসিক্যালি এই স্কুলটির বা স্কুল অ্যান্ড কলেজের একজন সাঁতারের প্রশিক্ষক, তার মুখেই শুনুন। কালকে আপনি কোথায় ছিলেন যখন এখানে বিমানটি বিধ্বস্ত হলো? কালকে আমি ছিলাম ওইখানে, আমাদের সুইমিং পুল ছিল, সুইমিং পুলের গেটে আমি দাঁড়িয়েছিলাম প্রতিদিনের মতো, ওইখানে দাঁড়িয়ে থাকি আমি সবসময়, অল টাইম। তারপরে কি হলো, মানে আপনি কি দেখলেন? আমি যেটা দেখলাম, এখানে তো প্রতিদিনই প্লেন যায়, এটা আমাদের মানে নিয়মিত একটা রুটিন। তো প্রতিদিনের থেকে কালকের যে ঘটনাটা, মানে ফাইটার জেটগুলো প্রতিদিন যেরকম শব্দ করে যায়, অতিরিক্ত সাউন্ড ছিল। তো কালকের যে সাউন্ডটা, এটা মানে এতদিনের তুলনায় মানে আরও 10 গুণ বেশি, এতটা সাউন্ড ছিল। তো আমি মানে 1 সেকেন্ডের মধ্যে ভাবতেই যে দেখলাম এত একটা বিকট একটা শব্দ হয়ে গেল। হ্যাঁ, ফার্স্ট একটা ছোট একটা শব্দ ছিল, ছোট শব্দের পরে একটা বড় শব্দ। মানে ছোট শব্দটা ছিল পাইলট যেখানে এসে পড়ছিল, এই বিল্ডিংয়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি। কোথায় দেখাবেন একটু? হ্যাঁ, একটু দেখাই, একটু যাবো। হ্যাঁ, তো পাইলট যখন পড়ে গেল তখন আসলে কি হলো, না আপনারা কি সাথে সাথে দেখছিলেন? না, পাইলটকে আমরা সাথে সাথে দেখি নাই। আমি ওখান থেকেই একটা আঁচ করতে পারছিলাম যে এখানে কিছু একটা পড়ছে, হয়তো বা বিমানের
চাকা টাকা খুলে বা কিছু একটা পড়ছে, আমি এটাই সন্দেহ করছিলাম। অনেকে বলছি যে এখানে একটা প্যারাশুট উড়ে আছে হয়তো বা কোথায়, এই গাছে? হ্যাঁ, আমাদের এই রুমে তো তালা দেয়া, এই আমরা এই যে এই রুমে এখন যে উপরে পলি দিয়ে রাখছে আপাতত, এই রুমের ভিতরে একদম দুইজন শিক্ষক এখানে বসেই ছিল, ক্লাসরুমে বসে ছিল। কিন্তু যখন বিকট একটা আওয়াজ হয়েছে, সাথে সাথে ওনারা রুম থেকে বের হয়ে আসছে। ওখানে যে কি পড়ছে এটা ওনারা খেয়াল করেন নাই। ওনারা হয়তো ভাবছে যে ওনাদের ঘরের যে সিলিং ফ্যান থাকে, ফ্যান হয়তো বা খুলে পড়ছে, এরকম টাইপের কিছু হবে, বা ওইদিকে যে একটা বিকট শব্দ, এই কারণে ওনারা বের হয়ে আসছে। তো তার পরবর্তীতে সবাই যখন ওইদিকে উদ্ধার কাজ করতেছে, বিমান বাহিনীর ভাইরা ছিল, তারপর হচ্ছে সেনাবাহিনীর ছিল। কতক্ষণ পরে আসছেন ওনারা? বিমান বাহিনী এবং সেনাবাহিনী এরা তো 15-20 মিনিট এর ভিতরে। হ্যাঁ। আর এই সময়, এই পুরোটা সময় কি পাইলট এখানে ঝুলেই আছে? পুরোটা সময় বলতে 45+, মানে 45 মিনিটের বেশি হয়, 45 মিনিটের কম না, ঠিক আছে। এই সময়টা পর্যন্ত উনি এখানেই ছিলেন। হয়তোবা ওনাকে যদি ওই দিকের সাথে সাথে যদি এই দিকেও আমরা খোঁজ খবর লাগাইতাম, বা আমরা এটা কেউ তখন বুঝতেও পারে না, কেউ বুঝতেও পারে না যে এখানে পাইলট এসে পড়ছে। আমি যেটা দেখছি যে কিছু একটা পড়ছে, কিন্তু আমি শিওর না যে এখানে কি পড়ছে। আর সবাই ব্যস্ত হচ্ছে স্কুলে, সবাই ব্যস্ত তো ওইদিকে, এখানে বাচ্চারা যেহেতু। হ্যাঁ। আপনারা তারপরে কি করলেন? এইখানে আসলেন কিভাবে? এইখানে আসার খবরটা? এইখানে আসার সূত্র হচ্ছে পাইলট যে নিয়ে উড়াল দিছিল, মানে প্যারাশুটেই আমাদের এই গাছেই উড়ে আটকাইছিল। হ্যাঁ, এই গাছের উপরে আটকাইছিল। পরে এইটার সূত্র ধরেই যখন এখানে যারা টিচার ছিল, পরে টিচার একটা ফোন ছিল এখানে চার্জে দেয়া, তো সবাই দেখতেছে যে এখানে লাগা আছে, কি বলে, হ্যাঁ। তারপরে ফোন চার্জে ছিল, একটা ভয়ভীতি কাজ করতেছে যে ফোনটা যে চার্জে ছিল, ফোনটাও নেয়ার সাহস পাচ্ছিল না, যে একটা তো শব্দ ছিলই, ওই শব্দের ভয়ে কেউ ঢুকতে পারছিল না। পরে পিয়নকে ঢুকাই দিছে, পিয়ন ঢুকে দেখে যে এখানে মানে উনি কি মাটিতে চলে আসছিল নাকি? পাইলট একদম ওনার চেয়ার সহ পড়ে গেছিল, একদম ফ্লোরে। হ্যাঁ, একদম ফ্লোরে, একদম উপরে যে ছিল। উনি কি ঝুলে ছিল নাকি? না, ঝুলে ছিল না, একদম ওনার চেয়ারেই বসা ছিল, শোয়া অবস্থা। ওদের তো চেয়ারগুলো একটু টাইপের অবস্থায় ছিল। আচ্ছা, আপনি দেখেছিলেন সেটা? হ্যাঁ, আমি দেখেছি। তারপর হচ্ছে ওই সময় কি উনি সেন্সলেস নাকি? উনি তো হ্যাঁ সেন্সলেস ছিল। হ্যাঁ। তারপর হচ্ছে ওনার যে মানে মৃত্যুটা হয়েছে এখানে, যদিও মৃত্যুটা হয় নাই, কিন্তু ওনার যে অবস্থাটা ছিল, আমার মাথা ফেটেছিল, তারপর হচ্ছে মানে টিন থেকে মানে একদম মাটিতে পড়ে গেছে, তো মাথা ফেটে গেছে, তারপর হচ্ছে পায়ের নিচটা পুরোটা একদম থেতলে গেছে। তো উনি এখানে ওনার অনেক রক্তক্ষরণ হয়ে গেছে। রক্তক্ষরণের কারণেই ওনার মৃত্যুটা হয়তো বা হয়ে গেছে। যদি ওনার এই রক্তক্ষরণটা একটু কম হয়ে যেত, মানে 10। তারপরে এসে কি করলো? তারপরে এই যে ধরেন এয়ারফোর্স বা সেনাবাহিনীর যে সদস্য ভাইরা ছিল, তারপর যখন ওনাদেরকে সংবাদ পাঠানো হয়েছে, ওনারা এসে সেভ করে হেলিকপ্টার, সেকেন্ড যে হেলিকপ্টার ছিল। কয়টা হেলিকপ্টার ছিল এখানে? হেলিকপ্টার আসছিল 3টা। ফার্স্ট যেটা ছিল সেটাতে হচ্ছে স্টুডেন্ট যারা মানে একদম প্যাকেট করে নিয়ে গেছে। আহত বলা যাবে না, এটা একদম প্যাকেট করে নিয়ে গেছে। এখন আহত নাকি নিহত সেটা তো দেখার মতো কোনো সিস্টেম নেই। তো এইভাবে দ্বিতীয় 10 প্যাকেট হবে। আর দ্বিতীয় যে ছিল সেটা শুধু এই পাইলটেই ছিল, পাইলটকে নিয়ে ওইটা চলে গেছে। আবার থার্ড আবার একটা ছিল, ওইটা তো স্টুডেন্ট নিয়ে গেছে যারা আহত বা নিহত ছিল, ক্রিটিক্যালি ইনজুর্ড বা অবস্থায়। আচ্ছা, তারপরে বাদ বাকিদেরকে আপনার ইয়েতে করে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে? অনেকেই অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, তারপর হচ্ছে অনেকেই রিক্সা ভ্যান, মানে যেভাবে পারছে সেভাবেই নিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপনার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এইখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে কেবলমাত্র দুর্ঘটনায় আসলেন আপনি, সার্চ রেস্কিউ অপারেশন শুরু করলেন, কিন্তু সেখানে মিডিয়ার রোলটা কী হবে, সেখানে ক্রাউড কীভাবে ম্যানেজ করা হবে, কোন প্রসেসে করলে জিনিসটা কোনো বিতর্ক সৃষ্টি করবেন। আপনারা জানেন ইতিমধ্যে সাংবাদিকদের সাথে যে ধরনের ব্যবহার করা হয়েছে, আমি বুঝতে পারছি সেনাবাহিনীর সদস্যরা যারা বাচ্চাদেরকে হ্যান্ডেল করেছে তারা খুবই ইমোশনাল ছিল। এখানে যে কেউ গেলে ভিডিও দেখে মানুষ খেতে পারছে না, কান্নাকাটি করছে। আর সেখানে মানে আপনি
যে এটা হ্যান্ডেল করেছে তার জন্য আরও প্যাথেটিক ছিল। এবং আপনারা জানেন যে প্রথমে মানে যে 3টা হেলিকপ্টার আসে, প্রথম হেলিকপ্টারটি দ্রুত গতিতে যেখানে মারা যায় যারা তাদেরকে নিয়ে যায়, দ্বিতীয়টাতে পাইলট এবং তৃতীয়টাতে গুরুতর আহতদেরকে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা বলছে। আমার এখানে যে বিষয়টা কনসার্নিং সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইউএসের অনেক প্রোগ্রাম, যে এশিয়া প্যাসিফিকের প্রোগ্রামের মধ্যেও তারা ইনক্লুড আছে যে পোস্ট ডিজাস্টার যদি হয়, ন্যাচারাল ক্যালামিটিস যদি হয় বা কোনো ডিজাস্টার যদি হয়, তারপরে কার কী রোল হবে, কীভাবে কাজ করবে, এটার জন্য কিন্তু অনেক ট্রেনিং হয়েছে। এবং খুবই আশ্চর্যজনক যে দেখেন বাংলাদেশে এরকম বিমান দুর্ঘটনা আগে ঘটেনি, এত অনগ্রাউন্ডে কিলিং বা ডেথ হয়নি। তাহলে আপনার এই ট্রেনিংটা নাই, অতীতে ছিল না। তো একজন সাংবাদিক হয়তো পারফেক্টলি নাও করতে পারে, কিন্তু ওইখানে আসলে কি কাজ ছিল, ওইখানে কি আইএসপিআরের কেউ ছিল কি না, এটা দেখা বা জানার প্রয়োজন। শুধু সেটাই না, যে ওইখানে ম্যানেজ করবে কে মিডিয়াটা ম্যানেজ করবে, মিডিয়াকে কিভাবে রিকোয়েস্ট করবে যে ভাই আপনারা এই পাশে থাকেন, ভাই আপনারা ওই পাশে থাকেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে অনেক বেশি অনলাইন মিডিয়া আছে, তাদেরকে আপনি কিভাবে করবেন। এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকার, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়, প্রেস উইং এবং আইএসপিআর, তারা সমন্বয়ে, এবং আর্ম ফোর্সেস ডিভিশনের আপনারা জানেন যে মিডিয়া উইং আছে, এরা সবাই মিলে কিন্তু একসঙ্গে কাজ করতে পারতো। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখেছি যে সেখানে সাংবাদিকদেরকে ধাক্কে বের করে দেওয়া হচ্ছে। এইগুলো এই যে ট্রেনিং আপনারা ইউএসের ফান্ডের যে ট্রেনিংগুলো হয়েছে, বা আই উড সে যে ইউএসএ শুড লুক ইনটু ইট, যে হোয়াট কাইন্ড অফ ট্রেনিং ইউ হ্যাভ প্রোভাইডেড আর্ম ফোর্সেস ডিভিশন দ্যাট দে কুডন্ট হ্যান্ডেল মিডিয়া দিস ওয়ে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমি অফকোর্স আমার পার্সোনাল ক্যাপাসিটিতে আমি আমার বিদেশি বন্ধু, বিশেষ করে আমেরিকান বন্ধুদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা কী করছেন যে এইগুলা সিচুয়েশনে আপনারা হ্যান্ডেল করতে পারেন না, বা আমাদের মিডিয়া হ্যান্ডেল করতে পারে না, বা মিডিয়াকে হ্যান্ডেল করার জন্য এখানে কেউ থাকে না। অন্যদিকে আপনি দেখেন কেন এই সিচুয়েশনটা হয়েছে, এই ক্রাউড ম্যানেজমেন্টে কীভাবে করা যেতে পারতো। আরেকজনের বক্তব্য শুনুন। আমাদের হচ্ছে কালকে এক্সাম ছিল, আমরা 7 নম্বর ভবনে 702 নম্বর রুমে এক্সাম দিচ্ছিলাম। আমাদের ওই টাইমে হচ্ছে একটা বিকট আওয়াজ শুনলাম। তো আমাদের মনে হলো যে এই আওয়াজটা তো স্বাভাবিক, কারণ সবসময় উপর থেকে প্লেন যাতায়াত করে। তো আমরা আর কি ভাবি নাই যে আর কি এই অবস্থা হবে। তখন আমরা শুনি যে মানে 7 নম্বর ভবন থেকে একটা বিকট আওয়াজ, কোনো কিছু একটা ব্লাস্ট হইতেছে, মানে ব্লাস্ট হইতে যাইতেছে। এই টাইমটাতে আমরা সাথে সাথে ওখান থেকে তাকাইলাম জানলা দিয়ে, এর মধ্যে দেখে প্লেন কালো ধোঁয়া দিতে এদিকে এসে সাথে সাথে লাইগা, মানে খুব অল্প সময়ের মধ্যে একটা মানে ব্লাস্ট হওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে কালকে। আমাদের মূলত হচ্ছে যে আমরা মানে আমি স্কাউটের, আমাদের হচ্ছে মূলত এখানে দায়িত্ব পালন করতে দিচ্ছে হচ্ছে বিকাল পর্যন্ত, মানে সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের এখানে লাঠিচার্জ করে সবাইকে বাইরে বের করে দেওয়া হয়েছে। মূলত এখানে সন্ধ্যার পর থেকেই সেনাবাহিনীদের মানে ভিতরে আওতায় ছিল, সব সেনাবাহিনী পুলিশদের আওতায় ছিল। তো আমরা যতটুকু দেখলাম যে ওনারা বলতেছে সব লাশ উদ্ধার হয়েছে, আমাদের এখান থেকে ফুল ভিতরে ঢুকতে দেয়নি, এখানে ফুল মানে সেনাবাহিনীরা সবাই ঘেরাও দিয়ে রাখছে। তো আমরা যতটুকু দেখলাম যে আমাদের কাছে লাগলো এক একটা অ্যাম্বুলেন্সে যেহেতু 2-3 জন করে বাচ্চা পাঠানো হয়েছে, আমাদের কাছে লাগলো যে এখানে 100 উঠতে হবে বাচ্চা, কারণ এক একটা রুমে তো আর 2-3 জন। কালকে একটা নিউজ দেখলাম যে 23 থেকে 24 জন বাচ্চা মারা গেছে, এক একটা রুমে তো 23 থেকে 24 জন বাচ্চা ক্লাস করে। হ্যাঁ, আবার এখানে আগুন লাগার সাথে সাথেই মানে ব্লাস্টের সাথে সাথেই যেমনি আগুনটা ছড়াই গেল, এখানে তো অবশ্যই অনেক বাচ্চাদের ক্ষতি হয়েছে। এখানে মানে কোনো আমার মতে কোনো দিক দিয়েই 23-24 জন বাচ্চা না, আমার এর ঊর্ধ্বে। আমার নিজের চোখে আর কি দেখা হচ্ছে এখানে কত প্রায় 20-30 জনের উপরে লাশ, মানে লাশ হচ্ছে এক একটা নিয়ে যাচ্ছে কাভার করে। হ্যাঁ, আর বাদ বাকি মানে আহত একবার করুণ অবস্থা, যা বাঁচার মতো না এরকম রোগী দেখছি প্রায় মানে শতাধিক এরকম রোগী দেখা হয়েছে আমার, এরকম বাচ্চা যারা এখানে চলে আসে যখন না, ওদের ছুটি হইতে মূলত 5 মিনিটের মতো বাকি বাচ্চাদের। তো এই টাইমটাতে হচ্ছে মানে এই টাইমটাতে এসে প্লেনটা ক্র্যাশ করছে। এটা হচ্ছে 1:10-এ, আমার জানার মতো 1:10-এ। তো এখানে হচ্ছে 1:05 কি 6-এর দিকে আর কি আনুমানিক এই দুর্ঘটনাটা ঘটছে আর কি। তো এই টাইমটাতে বাচ্চাদের এখনো বেল পড়েনি। এর আগে এইদিকে আশেপাশে কয়েকজন বাচ্চা আর কি অন্য ভবনে ওরা খেলাধুলা করছিল, এরাও গুরুতরভাবে আহত হয়েছে। হ্যাঁ, আগুন জ্বলার সাথে সাথে এখন মানুষ ফায়ার সার্ভিস আসা পর্যন্ত আমরা যা পারছি, আমরা সবাই হচ্ছে বালতি বা পানি খাওয়ার বোতল যা ছিল আমাদের কাছে সব নিয়ে আমরা মানে মূলত আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। বাট ফায়ার সার্ভিস আসা পর্যন্ত আগুনটা অনেকটা ছড়াই গেছে। তাহলে দেখুন, এখন একটা কনফিউশন হওয়ার পসিবিলিটি থাকে যে এখন যে মানে মেইন যে প্রবলেমটা হয়েছে যে ওইখানে কীভাবে হ্যান্ডেল করা যেতে পারতো, এবং ইনফরমেশন ইকোসিস্টেমটা কীভাবে প্রয়োগ করেন। দেখেন, অনেকেই আপনারা দেখেছেন স্ক্রিনশট এখন ভেসে বেড়াচ্ছে, বিভিন্ন মানুষ সেটা শেয়ারও করছে যে
ওই দিন অনেকে বলেছে যে 100 জনের উপরে মারা গেছে, 150 জনের কাছাকাছি মারা গেছে। এই যে তথ্য, এই যে অনুমান, হ্যাঁ, অনুমানটা ধরেন আমি পলিটিক্যাল অনেক রেথরিক্স বলার জন্য পলিটিক্যাল অনুমান বলা যায়, কিন্তু মৃত্যুর এরকম সংখ্যার ব্যাপারে তো আসলে সরকারের খুব ইমিডিয়েট এটা করা, রেসপন্স করা দরকার ছিল। সরকার যেটা করেনি, এটা খুবই আনফর্চুনেট হয়েছে। এবং এতে করে যেটা হয়েছে যে এই যে গুজব দিয়ে সারা দিন কালকে আপনারা জানেন যে মানে ভাঙচুরের পর্যায়ে চলে গেছে, পুলিশের সাথে মানে সংঘর্ষ হয়েছে, সচিবালয়ের দিকে হয়েছে, মাইলস্টোনের দিকে হয়েছে, একটা হুলস্থুল। এবং প্রায় 9 ঘন্টা বলা হচ্ছে যে 2 উপদেষ্টা এবং একজন প্রেস উইংয়ের 3 জন সদস্য এখানে আটকে ছিলেন। তো আমার সাজেশনটা হচ্ছে কি, এটা কিন্তু তাদের ব্যর্থতা, এটা কমপ্লিট একটা ব্যর্থতা কি যে আপনার কতজন মারা গেছে এই তথ্যগুলো হসপিটাল থেকে কালেক্ট করে অ্যাসপেরের সাথে কথা বলে কিন্তু খুব স্বাভাবিকভাবে এই তথ্যগুলো ডিসেমিনেট করা যেতে পারতো, যদি এটা জেনে পারতো। এবং মানুষকে যদি ক্রেডিবল, ওইখানে কোনো ডাক্তার, ওইখানে যদি ফায়ার ব্রিগেড গিয়েছে, ফায়ার ব্রিগেড প্রেস কনফারেন্সও করেছে, সেটা তো ছিল 19 জনের তথ্য, কিন্তু তারপরে তো ঘটনাটা এক্সটেন্ড করছে, তখন কিভাবে করা যেত। আমি একটা জিনিস যেটা ফিল করি যে স্টুডেন্ট যারা ভলেন্টিয়ার্স, এই ভলেন্টিয়ার্সদেরকে আরও সম্পৃক্ত করে তাদেরকে দিয়ে এই তথ্যগুলো যদি ডিসেমিনেট করা সম্ভব হতো, বা শিক্ষকদেরকে আরও এঙ্গেজ করে তাদেরকে দিয়ে করা যেত, তাহলে জিনিসটা আরও বেটার হতো। এখন যেটা হয়েছে যে প্রথম থেকে যারা যেহেতু কোঅর্ডিনেশন করেনি, এখন যে পিয়ার ব্ল্যান্ডারটা হয়েছে, কেমন পিয়ার ব্ল্যান্ডারটা হয়েছে আপনি দেখেন। কালকে একজন শিক্ষক যে তার ইন্টারভিউ প্রথম আলোতে আজকে এসেছে, এই ভদ্রলোক পরিশ্রম করেছেন, হিউজ পরিশ্রম করেছেন তার স্যাক্রিফাইস প্রশংসা পাওয়ার জন্য, মেডেল পাওয়ার মতো। কিন্তু কী হয়েছে দেখেন, খুবই আনফর্চুনেট একজন ইন্টারভিউ করতেছে, বলছে দেখছেন যে 1976 সালের একটা বিমান নিয়ে এরকম করতে গিয়ে বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। তো ওই ভদ্রলোকের সাথে আমি তারপরে যখন সাজেশনের পরে কথা বললাম, আমি বললাম যে আচ্ছা আপনি কি নিশ্চিত যে এটা 1976 সালে? তা বললেন না, আমি না, এই যে লোক বললেন। আমি বললাম যে দেখেন, এটা আপনার ফর কাইন্ড ইনফরমেশন, এই বিমানটি 2013 সালে ব্র্যান্ড নিউ বিমান চায়না থেকে আনা হয়েছে। আপনি এখন চায়না থেকে আনা হয়েছে দেখে এটারে লোয়ার অক্ষর ঝাপড়ি বানাই দিবেন, এইটা তো আসলে ঠিক না। বরঞ্চ আমার মনে হয় যে ওই লোকটাকে যদি আপনি ইকুইপ করতেন যে ভাই এইটা হচ্ছে বেসিক ইনফরমেশন, তাহলে কিন্তু এরকম সিচুয়েশন, আজকে যে গুজবের সাম্রাজ্য হয়ে উঠছে সেটা হতো না। এবং এটার জন্য আমার মনে হয় যে এয়ারফোর্স কিছুটা রেসপন্সিবল। এয়ারফোর্স এইভাবে ডেটাগুলো যদি ধরেন, আমাদের অনেকের কানেকশনস আছে, বিভিন্ন লেয়ারে আমাদের অফিসার আছে, কিন্তু যারা বেসিক ইনফরমেশনগুলো চাচ্ছে সেগুলোও তো বেসিক ইনফরমেশন দেওয়া দরকার ছিল। এবং এটা না করে যেটা হয়েছে, এয়ারফোর্স সম্পর্কে একটা নেগেটিভ ধারণা পোষণ করা হচ্ছে। এখন একটা গ্রুপ কিন্তু খুব চাচ্ছে যে আর্মি, নেভি, এয়ারফোর্স এটাকে হোস্টাইল করতে, একই সঙ্গে হোস্টাইল করতে পলিটিক্যাল পার্টি এবং একই সঙ্গে ডক্টর ইউনূসের ক্যাবিনেট। যদি এই যে 3টে জায়গায় হোস্টাইল হয়, তাহলে বাংলাদেশে 12টা বাজাইতে 1 ঘন্টা সময় লাগবে না। আমার থিওরিটা হচ্ছে যে আমাদের উচিত হবে না এই ধরনের কোনো রং ডিসিশনের মধ্যে কোনোভাবে পেনিট্রেট করা, বরঞ্চ আমাদের জন্য খুবই জরুরি এখন সেটা হচ্ছে যে কোনো না কোনো ফর্মে অবশ্যই আমরা যেন সঠিক তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে, একটা পিওর ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইনফরমেশন ইকোসিস্টেমটা আছে, সিস্টেমটাকে আরও সুসংহত করা। দর্শক, আজকে এই পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে আমাদের সশস্ত্র বাহিনী যেমন জড়িত আমাদের দেশের আপামর জনগণ, যাদের ট্যাক্সের টাকায় এই জিনিসগুলো ক্রয় করা হয়। আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটি জনগণের উচিত বাংলাদেশের এই নিরাপত্তা ব্যবস্থাকে যারা কন্ট্রিবিউট করছে সেই নিরাপত্তা ব্যবস্থাকে যেন আরও সুসংহত করা হয়, সেই প্রার্থনা করা। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।